রাস্তা নেই আর কি। সব জিনিসগুলো তো বলতে হবে, সব জিনিসগুলো বলতে গেলে কিছু উপায় নেই আর কি। হুম, দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওই বেটা এখন কি এসে গেছে বলতে এখন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম, আগে তো 11 নম্বর লেকচার, তাই তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, এমনি সৌরভ, তোরা মানে তোদের আসলে যে জিনিসটা বাকি আছে সেই জিনিসটাই পড়ানো হবে। যদিও এটা ওই এমএসসির পরপর করে ক্লাসগুলো করানো হচ্ছে, সেই রেসপেক্ট 11 নম্বর লেকচার। তোরা যেমন ক্লাস নোটটা যেমন লিখছিস, তাহলে এটা ওই ক্লাসটা হয়ে যাওয়ার পর তো পিডিএফটা দিয়ে দেওয়া হবে, সেইটা কিন্তু ক্লাস নোটে যেমন খাতাতে পরপর করে লেখা থাকে সেই মতো করেই কিন্তু লিখে নিবি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। তোদের একদম যেখানে শেষ করা হয়েছে সেখান থেকে হবে আর কি। তো হারমিশন অপারেটর হচ্ছিল, হারমিশন অপারেটরের হ্যাঁ হারমিশন অপারেটরে তো বলেছিলাম আর একটা ক্লাস লাগবে, থিওরেমস অফ হারমিশন অপারেটর, সেটা নিয়ে জাস্ট কথাবার্তা হবে, আমি সেটাই করব আর কি। ঠিক আছে। আর কয়েকটা প্রবলেম যেমন করতে দিয়েছিলাম, সেই প্রবলেমগুলো তো ঠিক আছে, আমি প্রবলেমগুলো আলোচনা একটু পরে করে দিচ্ছি আর কি। হ্যাঁ, তার আগে আমি ওই যে জিনিসগুলো যে পড়াবো ঠিক করেছি সেটাকে আগে করে নিই, তারপরে আগের দিনের যে ডাউটস বা প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো তারপর আলোচনা করে নেওয়া হবে। আচ্ছা, তোমাদের বলো, আগের দিন পড়াশোনায় কারো কিছু অসুবিধা থাকলে বলে নাও। আগের দিন যে ক্লাস নেওয়া হয়েছিল তাতে কারো কি কোনো অসুবিধা আছে? হারমিশন অপারেটর নিয়ে যেসব কথাবার্তাগুলো বলা হয়েছিল সেগুলো কি সবাই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম। তাহলে আজকে যেটা আলোচনা করা হবে আর কি, টপিকস টু বি ডিসকাসড, সেটা হচ্ছে মোর অ্যাবাউট হারমিশন অপারেটর। মোর অ্যাবাউট হারমিশন অপারেটর, এটা। আচ্ছা, এইখানে আমি যেটা মূলত আলোচনা করব সেটা হচ্ছে থিওরেমস অফ হারমিশন অপারেটর, এইটা নিয়ে জাস্ট মূলত আলোচনাটা চলবে, থিওরেমস অফ হারমিশন অপারেটর। আচ্ছা, তাহলে আমি সেইটা প্রথমে বলি, তারপরে ওখান থেকে দেখবে কেমন করে গ্রাম স্মিথ অর্থোগনাইজেশন টেকনিকটা চলে আসছে, প্লাস তার সাথে হারমিশন অপারেটর নিয়ে আরো যদি কিছু কথাবার্তা থাকে সেগুলো হয়ে যাবে। তাহলে প্রথম যে থিওরেমস অফ হারমিশন অপারেটরের তিনটে ইম্পর্টেন্ট থিওরেম আছে। থিওরেমস অফ হারমিশন অপারেটর, সেখানে তিনটে ইম্পর্টেন্ট থিওরেম আছে। তো থিওরেম ওয়ান, থিওরেম ওয়ান যেটা বলছে সেটা হচ্ছে যে অ্যাভারেজ ভ্যালু অফ এ average values of a Hermitian operator are real. Average value of Hermitian operator are real. আর এটা তুমি কি করে দেখাবে? দেখো, ধর আমি বললাম যে let psi is an arbitrary state. আচ্ছা, এবারে average value of a classical observable A is given as কি সেটা? না, এর অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে তোমার psi
এসআই বাই সাই সাই, আমি ব্র্যাকেট নোটেশনে করছি, সাই এসআই বাই সাই সাই। আমি মানে নেক্সট অনওয়ার্ড আস্তে 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 ব্র্যাকেট নোটেশনটা অভ্যস্ত। আমি তো লাস্ট দুটো ক্লাসে তো মোটামুটি ব্র্যাকেট নোটেশনটা মোটামুটিভাবে বুঝেছি। তো সেগুলো আস্তে আস্তে করে ব্যবহার করার চেষ্টা করছি আর কি। এটা সাবমিশন অপারেটর। আচ্ছা, এবারে তা যদি হয় তাহলে এখান থেকে তুমি কমপ্লেক্স কনজুগেট নাও। এখানে কি হবে? না সাই এসআই তার কমপ্লেক্স কনজুগেট বাই সাই সাই তার কমপ্লেক্স কনজুগেট। আচ্ছা, কমপ্লেক্স কনজুগেট নেয়া মানে হচ্ছে ব্রাকেট ইন্টারচেঞ্জ হয়ে গেছে, তুমি জানো। এটা এসআই সাই হলো বাই সাই সাই হলো। এই যে কেট পার্টটা ব্রাতে চলে গেল, ব্রা পার্টটা কেটে চলে গেল। এটা ধরো ১ নম্বর ইকুয়েশন, এটা ধরো তোমার ২ নম্বর ইকুয়েশন এটা। আর এবারে কথাটা হচ্ছে যেহেতু এটা হার্মিশিয়ান অপারেটর, তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 দেখো, তাহলে যেহেতু A is Hermitian, as A is Hermitian, কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যেটা নিয়ে A is a Hermitian, then psi SI এটা তো তোমার SI psi হয়। এটা ৩ নম্বর ইকুয়েশন। তাহলে এবার ফ্রম ইকুয়েশন 1, 2 and 3 তুমি কি পাচ্ছ? ফ্রম ইকুয়েশন 1, 2 and 3 এটা আর এর কমপ্লেক্স কনজুগেটটা সমান হলো, এটা ইমপ্লাই করছে H DI। এই যে তোমার দেখো না, A আর A এর কমপ্লেক্স কনজুগেট সমান কখন হবে? যখন ডিনোমিনেটর তো দুটোর ক্ষেত্রে একই আছে, নিউমারেটরটা সাই এসআই ইকুয়াল টু এসআই সাই হতে হবে। এটা সবসময় সত্যি নয়, কিন্তু হার্মিশিয়ান অপারেটরের ক্ষেত্রে সাই এসআই ইকুয়াল টু এসআই সাই হয়। সেটা তুমি কাজে লাগালে সেক্ষেত্রে তুমি পেয়ে গেলে যে এটা হচ্ছে তোমার রিয়েল বেরোচ্ছে। ঠিক আছে? বোঝা গেল? তাই আমি ব্র্যাকেট নোটেশন দিয়েই করলাম। এবার কেউ চাইলে ওটাকে জাস্ট নরমাল যে ইন্টিগ্রেশন সাইন দিয়েও জাস্ট করে দেখতে পারে। একই আল্টিমেটলি তোমার দাঁড়াবে। আচ্ছা, এই যে থিওরেমটাকে বলা হলো, সেই থিওরেম থেকে একটা করোলারি হচ্ছে আচ্ছা করোলারি বা মানে আমি অন্যভাবে বড় এইভাবে না করে করোলারি না বলে, করোলারি ঠিক নয়। এটা একটা মানে একটা মানে এই যে রকমভাবে করা হয়েছে তার উপরে বেস করে তোমাকে একটা প্রবলেম বলি ধরো। একটা প্রবলেম। এরকম বললাম যে সো দ্যাট average values of an anti-Hermitian operator are purely imaginary. So that average values of an anti-Hermitian operator are purely imaginary. এটা এটা ঠিক আছে? আচ্ছা, এইটার জন্য দেখো কি হচ্ছে, তুমি ওই যেরকম ভাবে এগোচ্ছ সেই রকম ভাবে এগো। মানে সাই একটা আরবিট্রারি স্টেট আর এইটা হচ্ছে একটা অ্যান্টি হার্মিশন অপারেটর। অপারেটর মানে এখানে কিন্তু এইখানে যে অপারেটর এটাকে নিয়েছিল সেটা কিন্তু হার্মিশন অপারেটর ছিল। এখানে এটা অ্যান্টি হার্মিশন অপারেটর। তাহলে এবার যদি এর অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করো, সাই এসআই বাই সাই সাই। আর এখান থেকে যদি এর তুমি কমপ্লেক্স কনজুগেটটাকে করো, তাহলে কি হলো? এসআই সাই বাই সাই সাই এইটা। এবারে যেহেতু অ্যাজ এইজ অ্যান্টি হার্মিশিয়ান, দেন সাই এসআইটা তোমার মাইনাস এসআই সাই হয়। এ যেহেতু অ্যান্টি হার্মিশিয়ান, তাহলে সাই এসআই হচ্ছে মাইনাস এসআই সাই হয়। দেন ক্লিয়ারলি দেখো এই যে নিউমারেটর দুটো ডিনোমিনেটর দুটো সমান, নিউমারেটরটা একে অপরের জাস্ট অপোজিট সাইন দিয়ে, তার মানে ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো এর অ্যাভারেজটা মাইনাস অফ এর কমপ্লেক্স কনজুগেট। সেখান থেকে তুমি বললে কি এইচ পিওরলি ইমাজিনারি।
মানে ধরো একটা কমপ্লেক্স নাম্বার শুধু মানে কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এ প্লাস আইবি আছে, এখানে এটা নেই, শুধুমাত্র আইবি, তার মানে পিওরলি ইমাজিনারি হলো। তার কমপ্লেক্স কনজুগেট নিলে মাইনাস আইবি হয়ে যাবে, অর্থাৎ যদি কমপ্লেক্স কনজুগেটটা মাইনাস অফ সেটা হয় তাহলে এটা হবে পিওরলি ইমাজিনারি। তাহলে এটা ঠিক হারমিশন অপারেটর থিওরেমস বা তার করোলারি বলবো না, এটা একটা অন্য প্রবলেম হিসেবে তুমি দেখে নিলে। হ্যাঁ, অ্যান্টি হারমিশন অপারেটর তো কোয়ান্টাম মেকানিক্স অ্যাজ ইট ইজ তুমি ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, কিন্তু যদি অ্যান্টি হারমিশন অপারেটর হয় তাহলে তার যে অ্যাভারেজ ভ্যালুটা পিওরলি ইমাজিনারি হয় সেটা তুমি দেখতে পাবে। আচ্ছা, নেক্সট থিওরেম 2। আচ্ছা, থিওরেম 2 যেটা বলছে যে আইগেন ভ্যালুজ অফ এ হারমিশন অপারেটর eigenvalues of a Hermitian operator are always real. Are always real. Eigenvalues of a Hermitian operator are always real. এটা তুমি কেমন করে প্রমাণ করবে? ধরো let psi is an arbitrary function আর a is a Hermitian operator corresponding to the classical observable a. Now let psi is an eigenfunction of a with the eigenvalue alpha। তার মানে কি, এ সাইটা হচ্ছে তোমার আলফা সাই। তাহলে psi is an eigenfunction of operator a with the eigenvalue alpha, অর্থাৎ a psi equal to alpha psi। এটা ঠিক আছে, এটা আমি জাস্ট বললাম। আচ্ছা, এবারে দেখো যে যেহেতু তোমার অ্যাজ এই হারমিশিয়ান, তুমি কি লিখতে পারছো psi si equal to si psi psi, তাহলে si এর জায়গায় তুমি আলফা সাই বসিয়ে দাও, si এর জায়গায় আলফা সাই বসিয়ে দাও, এটা হলো। আচ্ছা দেখো, কেট পার্ট থেকে যদি আলফা বেরোয় সেটা আলফা হয়েই বেরোবে, আর ব্রা পার্ট থেকে যে বেরোয় সে বেসিক্যালি কমপ্লেক্স কনজুগেট হয়ে বেরোয়। এইটা তো একদিকে নিয়ে চলে এসো, আলফা মাইনাস আলফা স্টার ইন্টু সাই সাই, এটা ইকুয়াল টু 0। এবারে যেহেতু সাই সাইটা টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে নট ইকুয়াল টু 0, দেন তুমি লিখতে পারছো কি নট ইকুয়াল মানে নট ইকুয়াল টু 0 শুধু না, নট ইকুয়াল টু 0 অ্যান্ড ফাইনাইট। টোটাল প্রবাবিলিটি মানে একটা নর্মালাইজেবল ফাংশনের জন্য নট ইকুয়াল টু 0 অ্যান্ড ফাইনাইট, দেন তুমি কি পাচ্ছ আলফা মাইনাস আলফা স্টার, এটা ইকুয়াল টু 0 হয়ে গেল, অর্থাৎ আলফা ইকুয়াল টু আলফা স্টার হয়ে গেল। এটা হয়ে গেল, তারপরে তুমি কি বুঝতে পারলে যে মানে আলফা ইজ রিয়েল, আলফা তোমার রিয়েল বেরিয়ে গেল। তাহলে দেখো এই যে আইগেন ভ্যালুস গুলো তারা বেসিক্যালি রিয়েল বেরোচ্ছে, সেটা তুমি দেখতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে আইগেন ভ্যালুজ অফ হারমিশন অপারেটর আর অলওয়েজ রিয়েল, এটা তুমি এইভাবে দেখিয়ে দিতে। ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আরেকটা প্রবলেম জাস্ট বলা, যে যদি আজকে অপারেটরটা হারমিশন না হলে অ্যান্টি হারমিশন অপারেটর হতো, তাহলে কিন্তু আইগেন ভ্যালুজ গুলো পিওরলি ইমাজিনারি হতো। প্রবলেম হচ্ছে সো দ্যাট আইগেন ভ্যালুজ অফ অ্যান অ্যান্টি হারমিশন অপারেটর আর
পিওরলি ইমাজিনারি। ঠিক আছে? তো আমার কথা শোনা যাচ্ছে তো? আবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, যাচ্ছে। হুম, রাইট। আচ্ছা দেখো, এখানে ওই একই রকম করে সাইটা হচ্ছে একটা আরবিট্রারি স্টেট হুইচ কে এতক্ষণ এখন আসছে বল কিন্তু বুঝতে পারছি না। এত বাজে এই সময় কে এখন আসতে আরম্ভ করে বুঝতে পারা যায়। দেখো সাই ইজ অ্যান আরবিট্রারি ফাংশন যেটা is an eigenfunction of an anti-Hermitian operator A with the eigenvalue আলফা। তার মানে কি? তার মানে এটা দেওয়া আছে SI equal to আলফা চাই, এটা তোমার গিভেন। সাই হচ্ছে একটা আরবিট্রারি ফাংশন which is an eigenfunction of an anti-Hermitian operator A with the eigenvalue alpha। আর এবারে দেখো, যেহেতু as age anti-Hermitian psi SI equal to SI psi তো সরি মাইনাস অফ SI psi তো, তাহলে সাই SI এর জায়গায় তুমি আলফা সাই বসিয়ে দিলে ইকুয়াল টু মাইনাস SI এর জায়গায় আলফা সাই বসিয়ে দিলে সাই হয়ে গেল। দেখেন আলফাটা বাইরে চলে এলো, সাই সাই এখানে মাইনাস আলফা স্টার হয়ে গেল সাই সাই, একদিকে পাঠিয়ে দাও আলফা প্লাস আলফা স্টার সাই সাই, এটা ইকুয়াল টু জিরো। এবারে যেহেতু সাই সাই নট ইকুয়াল টু জিরো অ্যান্ড ফাইনাইট আলফা প্লাস আলফা স্টার ইকুয়াল টু জিরো হয়ে গেল, আলফা ইকুয়াল টু মাইনাস আলফা স্টার হয়ে গেল, অর্থাৎ আলফা ইজ পিওরলি ইমাজিনারি হয়ে গেল। ঠিক আছে? তাহলে যে থিওরেম হারমিশন অপারেটরের করসপন্ডিং থিওরেম তার সঙ্গে ওই একই রকম করে তুমি জাস্ট তার যে রিলেটেড যে প্রবলেমস গুলো আছে সেই প্রবলেমসটা তুমি দেখে নিতে পারলে। আচ্ছা, তাহলে এবারে 3 নম্বর থিওরেম। থিওরেম 3। আচ্ছা, থিওরেম 3 কি বলছে? না বলছে আইগেন ফাংশনস অফ এ হারমিশন অপারেটর having different eigenvalues are orthogonal. Eigenfunctions of a Hermitian operator having different eigenvalues are orthogonal. মানে যদি ডিফারেন্ট আইগেনভ্যালুজ অর্থাৎ নন ডিজেনারেট কেস হয় তাহলে আইগেন ফাংশনগুলো অর্থোগোনাল হবে। আর যদি ফর ডিজেনারেট হয়, ফর ডিজেনারেট কেস অর্থাৎ যদি আইগেন ভ্যালুগুলো তোমার সমান হয়ে যায়, ফর ডিজেনারেট কেস আইগেন ফাংশনস আর নট অর্থোগোনাল বাট ক্যান অলওয়েজ বি made orthogonal or can always be chosen to be orthogonal, এটা বলতে পারি can always be chosen to be orthogonal। তো দেখো আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর হ্যাভিং ডিফারেন্ট আইগেন ভ্যালুজ আর অর্থোগোনাল, তার মানে নন ডিজেনারেট কেস এখানে অর্থোগোনাল অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। ফর ডিজেনারেট কেস আইগেন ফাংশন আর নট অর্থোগোনাল বাট ক্যান অলওয়েজ বি চোজেন টু বি অর্থোগোনাল। ঠিক আছে? তাহলে এই যে প্রুফটা, এই প্রুফটা একটুখানি তোমাকে ভালো করে বুঝতে হবে।
দেখো আমি বলছি যে let psi1 and psi2 are eigenfunctions of a Hermitian operator A with the eigenvalues alpha and beta, ঠিক আছে? তার মানে কি দেওয়া আছে? দ্যাট ইজ এটা যদি psi1 এর উপরে কাজ করে তাহলে তোমার আলফা psi1 দিচ্ছে, আর এটা যদি তোমার psi2 এর উপরে কাজ করে তাহলে বিটা psi2 দিচ্ছে। তার মানে বোঝা গেল psi1 এর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আলফা, psi2 এর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু বিটা। আচ্ছা এবারে দেখো তুমি যেহেতু এটা হার্মিশিয়ান, অ্যাজ এই হার্মিশিয়ান তুমি এইটা লিখতে পারো। দেখো যখন দুটো ডিফারেন্ট ফাংশন যদি থাকে, আমি আগের গুলোকে প্রমাণ করতাম সেই সেম ফাংশন ধরে, কিন্তু ডিফারেন্ট ফাংশন যদি থাকে তাহলে psi1 এ অপারেটর psi2 এইটা, আর এইটা এদিকে চলে এলো এ psi1 psi2, এটা তুমি লিখতে পারবে ওই যে এফ জি দিয়ে যেটা আগের দিন করেছিলাম আর কি, সেই মতো করে জানে মানে এফ এজি ইকুয়াল টু এফ জি, মানে বেসিক্যালি জিনিসটা কিছুই না, হারমিশন অপারেটর যদি হয় কেট পার্ট থেকে ব্রা পার্টের মধ্যে এলে সে এমনি এমনি চলে আসবে, তার জন্য তোমার এই হারমিশন কনজুগেট বা কিছু লেখার দরকার নেই। এটা তো দেখো এটা psi1 হলো, এ psi2 হচ্ছে আলফা, এ psi2 হচ্ছে তোমার বিটা psi2, এ psi2 টা হয়ে যাচ্ছে তোমার বিটা psi2 ইকুয়াল টু এ psi1 হচ্ছে আলফা psi1 psi2। আচ্ছা বিটাটা বাইরে চলে এলে বিটা psi1 psi2 হিসেবে আসবে। আচ্ছা আলফাটা বাইরে চলে এলে আলফা স্টার psi1 psi2 হিসেবে আসবে বটে, কিন্তু আলফা স্টার ইকুয়াল টু আলফা, মানে এমনি কমপ্লেক্স কনজুগেট থেকে এলে সে কমপ্লেক্স মানে এ থেকে ব্রা পার্ট থেকে এলে সে কমপ্লেক্স কনজুগেট হয়ে আসে, কিন্তু থিওরেম 1 থেকে তুমি দেখেছো যে আইগেন ভ্যালুজ আর রিয়েল, তাহলে হচ্ছে মানে এটা এটা কেন লিখেছো যে ফ্রম থিওরেম 2, থিওরেম 2 তে তোমার বলে দিয়েছে কি যে আইগেন ভ্যালু যত হারমিশন অপারেটর অলওয়েজ রিয়েল হবে, রিয়েল হয়ে গেলে আলফা স্টার ইকুয়াল টু আলফা হয়ে যাচ্ছে এটা। তাহলে এখান থেকে কি হলো দেখো বিটা মাইনাস আলফা psi1 psi2 ইকুয়াল টু তোমার 0 বেরোলো, এখন পর্যন্ত এইটা বেরোলো। আচ্ছা এবার এইখান থেকে দুটো কেস দেখো, কেস 1 এ যদি এমন হতো যে ইফ আলফা নট ইকুয়াল টু বিটা, যেটা প্রথম কেসটা নন ডিজেনারেট কেস, দেন কি হবে, দেন পরিষ্কার psi1 psi2 ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ psi1 and psi2 আর অর্থোগোনাল। মানে যে প্রথম পার্টটা আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর হ্যাভিং ডিফারেন্ট আইগেন ভ্যালুজ আর অর্থোগোনাল, এটা তুমি পরিষ্কার দেখে ফেলতে পারলে এটা। কিন্তু এবার কথাটা হচ্ছে কেস 2 তে দেখো if alpha equal to beta then we cannot say with certainty that psi1 psi2 equal to 0। মানে দেখো আমার তো দুটো জিনিসের গুণফল 0, আলফা নট ইকুয়াল টু বিটা হলে বিটা মাইনাস আলফা কিন্তু নন জিরো হয়ে গেছে, তাহলে psi1 psi2 অবশ্যই 0 হবে। কিন্তু যদি আলফা ইকুয়াল টু বিটা হয়ে যায় তাহলে তো এই এই বিটা মাইনাস আলফাটা অটোমেটিক্যালি 0 বেরিয়ে গেল। তার সঙ্গে psi1 psi2 গুণ হচ্ছে, এবারে psi1 psi2 0 হলেও সেটা 0, আর 0 না হলেও সেটা 0। সেটাই বলছি যে ইফ আলফা ইকুয়াল টু বিটা দেন ইউ ক্যানট সে উইথ সার্টেনটি যে এইটা ইকুয়াল টু 0। তার মানে এটা দাঁড়াচ্ছে দ্যাট ইজ ফর ডিজেনারেট কেস আইগেন ফাংশনস of a Hermitian operator, for degenerate case eigenfunction of a Hermitian operator is not or is not necessarily
কি সব eigenfunction of a Hermitian operator are not necessarily orthogonal. Are not এই পর্যন্ত বুঝলে যে যদি নন ডিজেনারেট কেস হয় যেখানে আইগেন ভ্যালুস গুলো আলাদা তখন তারা তখন অর্থোগোনাল বেরোচ্ছে, কিন্তু ডিজেনারেট কেসে যখন আলফা ইকুয়াল টু বিটা হচ্ছে তাহলে এই যে বলছি দুটো জিনিসের গুণফলটা জিরো, যদি বিটা নট ইকুয়াল টু আলফা হয়ে যায় তাহলে বিটা মাইনাস আলফা কিন্তু অলরেডি জিরো হয়ে গেল, তাহলে সাই ওয়ান সাই টু জিরো হলে এটা স্যাটিসফাইড হবে, জিরো না হলেও স্যাটিসফাইড হবে। সেখানে আমি এটা বললাম যে এটা নেসেসারিলি অর্থোগোনাল হবে সেরকম নয়। আচ্ছা, এবারে পরের যে পার্টটা, পরের পার্টটা বলা হয়েছে যে যদি অর্থোগোনাল না হয় তাহলে দে ক্যান অলওয়েজ বি মেড অর্থোগোনাল। তো ওয়ে আউটটা হচ্ছে যে if we want then we can choose the eigenfunctions of a Hermitian operator. If we want then we can choose the eigenfunctions of a Hermitian operator to be orthogonal even for a degenerate case. ডিজেনারেট কেসে আমি এটাকে অর্থোগোনাল হিসেবে কিন্তু চুজ করতে পারবো। আচ্ছা, কি করে? আচ্ছা, এর উপায় আছে। তাহলে তাহলে ওয়ান অফ সাচ টেকনিক যা দিয়ে এটা করা যেতে পারে, টেকনিক হচ্ছে তোমার গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক। গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক। বেশ কিছু টেকনিক আছে যার মধ্যে মোস্ট পপুলার যেটা সেটা হচ্ছে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক। আচ্ছা, এই যে টেকনিকটা, এই টেকনিকটা কিরকম করে কাজ করে দেখো। তুমি ধরো এরকম একটা জায়গা দিয়ে স্টার্ট করলে, ধরো এরকম একটা মানে কিছু কোয়ান্টাম স্টেট তুমি ধরছো, এই সাই ওয়ান সাই টু ডট 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 সাই এন, এইটা এই যে সেট অফ eigenfunctions of a Hermitian operator which may not be orthogonal, তারা অর্থোগোনাল নয়। আচ্ছা, এবারে মানে এটা 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 তো আইগেন ফাংশন বা হারমিশন অপারেটর মানে সে অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তারা অর্থোগোনাল নয় ধরো। তাহলে লেট আস টেক দ্য ফলোইং লিনিয়ার কম্বিনেশন, লেট আস চুজ অ্যাজ ফলোস। কি, আমি একটা ফাই ওয়ান চুজ করলাম যেটা ধরো তোমার সাই ওয়ান ইটসেলফ, এটা। আর যেটা ফাই টু চুজ করছি এটা এইরকম করে, ধরো এই সি টু ওয়ান ফাই ওয়ান প্লাস সাই টু এইরকম বলে, এটা হচ্ছে একটা কম্বাইনিং কোএফিসিয়েন্ট আছে এইটা। ফাই থ্রি চুজ করলাম, সি থ্রি ওয়ান ফাই ওয়ান প্লাস সি থ্রি টু ফাই টু প্লাস সাই থ্রি ধরে এইরকম করে এগোচ্ছে। এগিয়ে গিয়ে ফাইনালি ফাই এনটাকে আমি চুজ করছি, ধরো সি এন ওয়ান ফাই ওয়ান প্লাস সি এন টু ফাই টু প্লাস ডট 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 করে তোমার শেষে আসছে সি এন এন মাইনাস ওয়ান ফাই এন মাইনাস ওয়ান আর শেষে হচ্ছে তোমার সাই এন। এটা ধরো আমি জাস্ট এইরকম একটা কম্বিনেশন নিচ্ছি। আর এবারে কথাটা হচ্ছে এই যে কম্বিনেশনটা নিলাম, কম্বিনেশনটা নিয়ে আমি এই কম্বাইনিং কোএফিসিয়েন্ট গুলো এমন করে বের করব যাতে করে হচ্ছে এরা একে অপরের সঙ্গে অর্থোগোনাল হয়। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যে কম্বাইনিং কোএফিসিয়েন্টস
coefficients can be chosen in such a way that এই যে স্টেট গুলো আছে phi 1 phi 2 ডট ডট করে phi 1 forms an orthogonal set। তাহলে দেখো মানে psi 1 psi 2 psi 3 এরা তোমার অর্থোগোনাল ছিল না, কিন্তু আমি এই টাইপের সুইটেবল লিনিয়ার কম্বিনেশন নিয়ে এমন ভাবে করব যাতে করে তারা অর্থোগোনাল বেরোয়। আচ্ছা, তার মানে আমি কি বলতে চাইছি যে অর্থোগোনাল বেরোবে মানে তুমি মানে ওই ডিমান্ড, ধর আমি স্টেপ বাই স্টেপ যদি বলি, আমি প্রথম ডিমান্ড করছি যে phi 1 এবং phi 2 অর্থোগোনাল হবে, অর্থাৎ এইটা তোমার 0 হবে। আর এবারে সেইখান থেকে কম্বাইনিং কোএফিসিয়েন্ট ভ্যালুটাকে বের করতে পারি কিনা দেখো। phi 2 এর জায়গায় লিখলাম কত C21 phi 1 প্লাস psi 2, এটা ইকুয়াল টু 0। তো কি হলো দেখো, C21 phi 1 phi 1 প্লাস phi 1 psi 2, এটা ইকুয়াল টু 0। তো সেখান থেকে C21 টা বেরোলো মাইনাস phi 1 psi 2 বাই phi 1 phi 1। তাহলে দেখো এই C21 এই যে কোএফিসিয়েন্টটা তুমি এইরকম ভাবে বের করলে, করে তাহলে এখন যে phi 2 টা তৈরি হয়ে গেল, এই phi 2 টা তাহলে মাইনাস phi 1 psi 2 বাই phi 1 phi 1 প্লাস psi 2 এরকম হলো এইটা। এবং অবভিয়াসলি এটা এখানে দেখো এখানে এই phi 1 টা লেখা হয়নি, এইটা সরি এক সেকেন্ড, মানে কম্বাইনিং কোএফিসিয়েন্টটা এটা তুমি কি ধরেছিলে C21 phi 1 প্লাস psi 2, তো তার মানে এইটা এখানে phi 1 ছিল প্লাস psi 2, এইটা তুমি এবার চেক করে দেখে নিতে পারো এই যে নতুন phi 2 হলো সে কিন্তু phi 1 এর সঙ্গে অর্থোগোনাল হবে। আমি সেই মতো করেই কোএফিসিয়েন্টটাকে বের করেছি। আবার ধরো এগেন কি হতে হবে না, phi 1 phi 2 সে phi 3 এর সঙ্গে অর্থোগোনাল হতে হবে। এগেন phi 1 phi 3 এটা ইকুয়াল টু 0 অ্যাজ ওয়েল অ্যাজ phi 2 phi 3 এটা ইকুয়াল টু 0 হবে। তুমি তো প্রথমে phi 1 phi 2 অর্থোগোনাল করলে, তারপরে phi 3 নিলে সে phi 1 এর সঙ্গে অর্থোগোনাল হবে, phi 2 এর সঙ্গে অর্থোগোনাল হবে। প্রথম পার্টটা দেখো, এই যে phi 1 phi 3 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে সেখান থেকে phi 1, আচ্ছা phi 3 টা কত না C31 phi 1 প্লাস C32 phi 2 প্লাস psi 2, এটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। মানে আমি এই যে phi 2 বলছি psi 3, psi 3 ইকুয়াল টু 0। মানে তুমি এই যে এখানে phi 3 টা ছিল C31 phi 1 প্লাস C32 phi 2, এটা ইকুয়াল টু 0। এখান থেকে কি হলো দেখো, তোমার C31 phi 1 phi 1 প্লাস C32 phi 1 phi 2 প্লাস phi 1 psi 3, this is actually equal to 0। আচ্ছা দেখো phi 1 phi 2 তো অলরেডি অর্থোগোনাল বলে এটা অলরেডি 0। তো সেখান থেকে সেটা C31 টা কত বেরোলো মাইনাস phi 1 psi 3 বাই হচ্ছে তোমার phi 1 phi 1। তুমি অলরেডি তো করেছো যে phi 1 এবং phi 2 অর্থোগোনাল, সেই জন্য phi 1 phi 2 এটা তোমার 0 হয়ে যাবে। তাহলে সেখান থেকে C31 টা বেরিয়ে গেল এটা। আচ্ছা আবার দেখো এগেন, যেহেতু phi 2 phi 3 টা তোমার 0, এটা phi 2 হলো, phi 3 এর জায়গায় আবার অ্যাজ ইউজুয়াল লিখছি C31 phi 1 প্লাস C32 phi 2 প্লাস psi 3, this is actually equal to 0। তাহলে প্রথমটা হচ্ছে C31 phi 2 phi 1 প্লাস C32 phi 2 phi 2 প্লাস phi 2 psi 3, this is equal to 0। আবার দেখো এটা অর্থোগোনাল বলে এটা তোমার 0 বেরিয়ে গেল। তো সেখান থেকে C31 টা কত বেরোলো, C2 টা কত বেরোলো, ওটা ওদিকে পাঠিয়ে দাও। তাহলে মাইনাস phi 2 psi 3 বাই হচ্ছে তোমার
phi2 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 এটা ঠিক আছে। তার মানে কি হলো তাহলে এখন দেখো যে সাই থিটা তুমি তৈরি করলে, সরি ফাই থিটাকে এটা তৈরি করলে, ফাই থিটা ফাই থিটা তৈরি হলো, সেটা কত হচ্ছে না সি থ্রি ওয়ান এর ভ্যালুটা হচ্ছে মাইনাস ফাই ওয়ান সাই থ্রি বাই ফাই ওয়ান তার সঙ্গে ফাই ওয়ান গুণ আছে মাইনাস ফাই টু সাই থ্রি বাই ফাই টু একটা ফাই টু গুণ আছে প্লাস হচ্ছে তোমার সাই থ্রি। এটা তো দেখা যে নতুন যে মানে ফাই থিটা পেলে, সেই ফাই থিটা হচ্ছে এরকম মাইনাস ফাই ওয়ান সাই থ্রি বাই ফাই ওয়ান মাইনাস ফাই টু সাই থ্রি বাই ফাই টু তোমার সাই টু প্লাস সাই থ্রি। তাহলে এইরকম ভাবে দেখো, এইভাবে ইন দিস ওয়ে তুমি কি লিখতে পারছো? মানে তুমি জাস্ট খেয়াল করে দেখো মানে কেমন করে লিখলে তুমি। তার মানে যেটা দাঁড়াচ্ছে দেখো, তুমি পরপর করে যদি লেখো, তাহলে নতুন যে ফাই ওয়ান তৈরি হচ্ছে, ফাই ওয়ান তো আমি অলরেডি বলেই দিয়েছি, ওটা তো যেমন আছে সেটাই থাকবে, সাই ওয়ানই রইল। আচ্ছা, নতুন ফাই টু যেটা আমি বানালাম, যেটা বেসিক্যালি ফাই ওয়ানের সঙ্গে অর্থোগোনাল হচ্ছে, সেটা কি ছিল? মাইনাস ফাই ওয়ান সাই টু বাই ফাই ওয়ান ইন্টু ফাই ওয়ান প্লাস সাই টু ছিল। এই যে এটা লিখলাম, কোথায় গেল? এই যে ফাই টুটা এইটা। আচ্ছা, যে নতুন ফাই থিটা বানাচ্ছে, যেটা বেসিক্যালি ফাই ওয়ান এবং ফাই টু দুজনের সঙ্গে অর্থোগোনাল, সেটা কত হলো? মাইনাস ফাই ওয়ান সাই থ্রি বাই ফাই ওয়ান ইন্টু ফাই ওয়ান মাইনাস ফাই টু সাই থ্রি বাই ফাই টু ফাই টু প্লাস সাই থ্রি। তাহলে এবারে দেখো একটা সিমিলারিটি পেয়ে যাচ্ছ। তাহলে এইখান থেকে যদি তুমি ফাই এনটাকে ক্যালকুলেট করো, ফাই এনটা সেটা কি হবে? মাইনাস ফাই ওয়ান সাই এন বাই ফাই ওয়ান হলো মাইনাস ফাই টু সাই এন বাই ফাই টু হলো মাইনাস আর একটা লিখে দিই, ধরো ফাই থ্রি সাই এন, এনটা ছোট হাতে লিখছি, সব ছোট হাতে লিখে আসছি, বাই ফাই থ্রি ফাই থ্রি ফাই থ্রি। তাহলে এরকম ভাবে এগোচ্ছে। এগিয়ে দেখো আমি লাস্টের টার্মটা, আগেরটা কি হবে না ফাই এন মাইনাস ওয়ান সাই এন বাই, এটা ডিভাইডেড বাই কি হচ্ছে না ফাই এন মাইনাস ওয়ান ফাই এন মাইনাস ওয়ান হলো এইটা। হ্যাঁ, এভাবে তোমার এগোচ্ছে, লাস্টেরটা তোমার হচ্ছে সাই এন। তো দেখো তাহলে এই যে নতুন সেট বানানো হলো ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি ইত্যাদি ইত্যাদি, তা তোমার অর্থগোনাল বেরোলো। তাহলে মেকানিক্যালি আমি কি করলাম দেখো, জাস্ট তোমার একটা সেট অফ ফাংশন ছিল, সাই ওয়ান সাই টু সাই এন ডট 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 ডট, তারা বেসিক্যালি আইগেন ফাংশন অথবা হারমিশন অপারেটর, তারা ধরে নাও অর্থগোনাল নয়। তাহলে অর্থগোনাল যদি না হয়, তাহলে তাদেরকে তুমি কেমন করে অর্থগোনাল বানিয়ে নেবে? অর্থগোনাল বানানোর একটা রাস্তা হচ্ছে গ্রাম স্মিথ অর্থগোনালাইজেশন টেকনিক। হ্যাঁ, তো গ্রাম স্মিথ অর্থগোনালাইজেশন টেকনিকটা তুমি মেকানিক্যালি এইরকম ভাবে করবে। আর এবারে জাস্ট একটুখানি জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা আমি দেওয়ার চেষ্টা করি, যে এটা কি আন্দাজে করলাম না এর অ্যাকচুয়ালি তোমার কোনো ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, সেইটা একটুখানি ভালো করে বোঝা যাক যে আসলে ভেক্টরে তুমি যদি এই পুরো জিনিসটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা চাও, তাহলে তুমি জাস্ট মনে মনে ভাবো যে এই যে সকল কোয়ান্টাম স্টেটগুলোকে আমি লিখেছি, কোয়ান্টাম স্টেটগুলো হচ্ছে জাস্ট সিম্পলি ভেক্টর। আচ্ছা দেখো, আমি জাস্ট সিম্পলি তোমাকে এরকম বলছি, ধরো জাস্ট এইভাবে ভাবো, ধরো একটা ভেক্টর আছে আর এই একটা ভেক্টর আছে, আমি দুটো ভেক্টর কনসিডার করছি। ধরে নাও এই যে ভেক্টরটা, সেটা বেসিক্যালি তোমার এ ভেক্টর, আর এই ভেক্টরটা ধরে নাও তোমার বি ভেক্টর। তাহলে এই যে দুটো ভেক্টর, তারা অর্থোগোনাল নয় বা পারপেন্ডিকুলার নয়।
আচ্ছা এবারে এই পারপেন্ডিকুলার ভেক্টর নয় তাদেরকে পারপেন্ডিকুলার করার রাস্তাটা কি? আচ্ছা রাস্তাটা বোঝার জন্য তুমি এক কাজ করো। আমি কিভাবে করছি ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো প্রথমে এক কাজ করো যে এ বি এর প্রজেকশন নাও অন দ্য এ অ্যাক্সিস। আচ্ছা বি এর প্রজেকশন যদি এ অ্যাক্সিস নাও এটা যদি তোমার থিটা হয় তাহলে প্রজেকশন অফ বি অন এ এটা কত হবে? এটা বেসিক্যালি বি এর ম্যাগনিটিউড একটু কস থিটা হবে এইটা। এবারে যেটা কথা হচ্ছে যে বি এর প্রজেকশন অন এ এইটা তো তোমার কম্পোনেন্টটা হলো। তার সঙ্গে তো আমাকে গুণ করতে হবে কি? ইউনিট ভেক্টর অ্যালং এ অ্যাক্সিস। ইউনিট ভেক্টর অ্যালং এক্স এক্সিস মানে কোন একটা অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি? সেই ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হয় এইটা। তাহলে যেটা হবে বি কস থিটা ইনটু ওই তোমার বেসিক্যালি ওই অ্যালং দ্য এ তোমার জাস্ট ইউনিট ভেক্টরটা সেটা হচ্ছে প্রজেকশন অফ বি অন এ। এটা ঠিক আছে তো? এটা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা? আচ্ছা এবার হ্যাঁ একটু স্যার, ঠিক আছে। হ্যাঁ, এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে এর ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি কি হবে একটুখানি বোঝার চেষ্টা করো। আর cos থিটাই বাই কি? তুমি দেখো যদি a ডট বি তুমি করো, a ডট বি কি? a এর ম্যাগনিটিউড ইনটু b এর ম্যাগনিটিউড ইনটু cos থিটা তো যদি এদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা হয়, তাই না? তাহলে তুমি যদি এখানে b এর ম্যাগনিটিউড ইনটু cos থিটাটাকে লিখতে চাও তাহলে কি লিখতে পারো তুমি? a ডট বি বাই হচ্ছে b সরি বাই a সরি a ডট বি বাই হচ্ছে a, তাই না? মানে a ডট বি ডট প্রোডাক্টের নিয়ম অনুযায়ী কি a ভেক্টর ইনটু b ভেক্টর ইনটু cos থিটা। এবার এখানে তোমার b cos থিটাটা আছে তাহলে b cos থিটাটা কি হয়ে যাবে? b cos থিটাটা হয়ে যাবে তোমার a ডট b বাই a এইটা। হয়েছে? কি ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা এবার আবার দেখো তুমি তুমি হচ্ছে এই যে a এর ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা হচ্ছে। a এর ম্যাগনিটিউডটা আবার কি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। b cos থিটা হলো হ্যাঁ। এবার এর আবার আচ্ছা দেখো এবারে a ডট a a ডট a মানে কি? a এর ম্যাগনিটিউড ইন্টু a এর ম্যাগনিটিউড কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? cos 0 ডিগ্রি মানে কি এর ম্যাগনিটিউড এর জাস্ট স্কয়ার। তাহলে এর ম্যাগনিটিউডটা তুমি কি লিখতে পারো? সবসময় রুট ওভার অফ a ডট a, তাই না? যেকোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে স্কয়ার রুট অফ a ডট a হয়। এটাকে অনেক সময় বলা হয় নর্ম অফ এ ভেক্টর। নর্ম অফ এ ভেক্টর মানে বেসিক্যালি একটা ভেক্টরের যে লেন্থ বের করার রাস্তা হচ্ছে সিম্পলি হচ্ছে এইটা। হ্যাঁ? ঠিক আছে? তাহলে এবারে দেখো তাহলে এই যেটা তুমি লিখেছিলে যে প্রজেকশন অফ বি অন এ এটা তুমি লিখতে পারছো বি কস থিটার জায়গায় তুমি লিখলে কত? না এ ডট বি ডিভাইডেড বাই এ এইটা। সেটা হচ্ছে এ ডিভাইডেড বাই তোমার জাস্ট এই মানে এ বাই তোমার এ বরাবর ইউনিট ভেক্টর সেটা কত হচ্ছে রুট ওভার অফ এ ডট এ। হুম হ্যাঁ এক সেকেন্ড কি করলাম আমি? cos থিটাটা এটা এটা ঠিক করলাম তো মানে প্রজেকশন অফ বি অন এ অ্যাক্সিস সেটা হচ্ছে তোমার বেসিক্যালি বি কস থিটা হলো তার লেন্থটা, হ্যাঁ, ইনটু তোমাকে যেটা করতে হচ্ছে যে উম, ওই বরাবর তোমার ইউনিট ভেক্টরটা
ইউনিট ভেক্টরটা হচ্ছে a বাই এর ম্যাগনিটিউড, ঠিক আছে? আচ্ছা, a বাই এর ম্যাগনিটিউড তো ভালো। এক সেকেন্ড, ফোন করছে কেন? না, এক সেকেন্ড দাদা, এক সেকেন্ড দাও তো, ফোন করছে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, না না আজ, না আজকে যাচ্ছি না, বুধবার যাবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি একটু পড়াচ্ছি, আর তুমি ওদেরকে ফোন করো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দেখো আমি যেটা বলছি আগে ঠিক করলাম কিনা দেখে নিই, যে আমি এমনি আগে ভেক্টরের ব্যাপারটাকে দেখে নিই, যে প্রজেকশন অফ বি অন এ অ্যাক্সিস। হ্যাঁ, যদি তুমি দেখো তাহলে বি কস থিটা হলো, এবারে তার সঙ্গে হচ্ছে তুমি যেটা করছো যে এই এ ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টরটা, তাহলে সেটা হচ্ছে তোমার বি কস থিটা। তো বি কস থিটাটা হচ্ছে তোমার বি এর ম্যাগনিটিউড ছিল ইন্টু কস থিটাটা হচ্ছে, ঠিক আছে, একদম এখানে বসিয়ে দিচ্ছি, বি কস থিটা হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে তোমার বেসিক্যালি এটা, ঠিক আছে। ও, এখানে একটা ভুল হয়েছে গো, এটা হচ্ছে এর ম্যাগনিটিউড ছিল, বি বস এটা এর ম্যাগনিটিউড আছে, সরি। আচ্ছা, এটা হচ্ছে এর ম্যাগনিটিউড আছে, তাই তো? ঠিক আছে, তাহলে এবারে দেখো, আবার এর ম্যাগনিটিউড মানে কত, আবার এ ডট এ, তার মানে কি হলো, এটা এ ডট বি এইটা, তার সঙ্গে আবার এ আছে, আনিকে থাকছে কত, আর এর ম্যাগনিটিউড মানে আবার এ ডট এ যদি হয়ে যায়, তাহলে এ ডট এ হলো। তাহলে এটা খেয়াল করে দেখো, দেখো খুব স্বাভাবিক ব্যাপার যে তুমি বি এর প্রজেকশন অন দা এ অ্যাক্সিস যদি নাও, তাহলে এটা বি কস থিটা হয়। কিন্তু বি কস থিটা তো কম্পোনেন্টটা, তাহলে ভেক্টর হিসেবে লিখলে কি হবে, তাহলে এই যে এতখানি ভেক্টর লিখতে গেলে তোমাকে কি লিখতে হবে, বেসিক্যালি বি কস থিটা ইনটু ইউনিট ভেক্টর অ্যালং এ ডিরেকশন। এবারে কোন একটা গিভেন ডিরেকশন ইউনিট ভেক্টর কি, সেই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হয়। আর এবারে এইটাকে আমি একটু কি করে লিখছি দেখো, এই কস থিটাটাকে জাস্ট পাওয়ার জন্য আমি এভাবে করলাম যে এ ডট বি, সেটা হচ্ছে এ, যদি এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এ ডট বি মানে হচ্ছে এ এর ম্যাগনিটিউড টু বি এর ম্যাগনিটিউড কস থিটা। সেখান থেকে বি কস থিটাটাকে বের করে নিলাম, সেটা কত হচ্ছে এ ডট বি বাই এ এর ম্যাগনিটিউড। আচ্ছা, এবারে যে কোনো একটা ভেক্টরের লেন্থ কি করে বের করে, না এ ডট এ করো, তাহলে এর ম্যাগনিটিউড ইন্টু এর ম্যাগনিটিউড, আর দুটো সেম ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রি মানে 1, তার মানে এটা হয়ে গেল কত, না এ মডিউলাস স্কয়ার। তার মানে এই লেন্থ অফ এ ভেক্টর, এটা হচ্ছে তোমার লেন্থ অফ এ ভেক্টর, সেটা কি হবে, না জাস্ট সিম্পলি রুট ওভার অফ এ ডট এ, এটা করার সময় নর্ম অফ এ ভেক্টর বলা হয়। আর এবারে যেটা আমি লিখেছিলাম যে প্রজেকশন অফ বি অন এ, তাহলে যেটা ছিল দেখো, তোমার বি কস থিটা ছিল, বি এর জায়গায়, বি কস থিটার জায়গায় তুমি লিখে দিলে এ ডট বি বাই এর ম্যাগনিটিউড, আর তার সঙ্গে ইউনিট ভেক্টর অ্যালং এই যে মানে এ, এখানে এটা ছিল এ ডিভাইডেড বাই হচ্ছে ইউনিট ভেক্টর মানে তোমার লেন্থ অফ এ ভেক্টর জায়গায় এ ডট এ তুমি লিখে দিলে, ঠিক আছে। তাহলে এবারে জাস্ট সিম্পলি মানে এটা এটা একবারে হয়তো, মানে আমি এক সেকেন্ড, মানে এটা হয়তো একটা স্টেপ আমি না করেও লিখতে পারতাম। তাহলে এটা যেমন ছিল যদি তুমি লেখো, না এ ডটে, আবার এখানে হচ্ছে তোমার এ ডটে এইটা, তাহলে এখানে নিচে কি হয়ে গেল, এর ম্যাগনিটিউড, তাহলে এর ম্যাগনিটিউড স্কয়ার, সেটা মানে কি হলো, সেটা এ ডট এ। তাহলে প্রজেকশন অফ বি অন এ, সেটা হয়ে গেল এইটা। তার মানে দেখো এই যে ভেক্টরটা, এই যতখানি আমি এই ছবিতে দেখিয়েছি, সেই ভেক্টরের পরিমাণটা কতটা, না এ ডট বি ডট এ বাই হচ্ছে এ ডট এ, এইটা। আচ্ছা, এবারে দেখো জাস্ট জাস্ট ত্রিভুজ, মানে ভেক্টর অ্যাডিশনের ত্রিভুজ সূত্র অনুযায়ী তোমার এই যে ভেক্টরটা ধরো, মানে এইটা প্লাস এইটা, এই দুটো যোগফল কি হবে, এই বি ভেক্টরের সঙ্গে সমান হবে। মানে এইটাকে যদি ধরো তুমি একটা ভেক্টর বলো, এইটাকে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এইটাকে যদি একটা ভেক্টর তুমি ধরো, যে ভেক্টরটা তোমার এর সঙ্গে পারপেন্ডিকুলার, তো যেভাবে ছবিটা এঁকেছি, মানে বি এর প্রজেকশন অন দ্য অ্যাক্সিস নিয়ে, তাহলে এই যে এইটা তো তোমার পাশে পারপেন্ডিকুলার হয়েছে এর সাথে। তাহলে এবারে বলো তো, ভেক্টর এডিশনের ত্রিভুজ সূত্র অনুযায়ী এই যে লাল যেটা, এই লালটা অ্যাকচুয়ালি কতটা হবে, না এইটা প্লাস এইটা যদি বি হয়, তাহলে এটা বি মাইনাস এই ভেক্টরটা, বি মাইনাস কোনটা, এ ডট বি
ডট এ বাই এ ডট এ, তাই না? তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাই তো? মানে এই যে যেটা আমি দেখাচ্ছি দেখো, মানে এই যে কালি দিয়ে দেখাই। ধরো এই যে এইটা, এই এতখানি তো আমি এখানে লিখে দিয়েছি। তাহলে এইটা এই যে সবুজটা প্লাস লালটা সেটা তো বি ভেক্টরের সঙ্গে সমান হবে। ভেক্টর এডিশনের ত্রিভুজ সূত্র অনুযায়ী। দুটো ভেক্টরকে একই ডিরেকশনে নেবে, সেই দুটো হচ্ছে অন্য ডিরেকশনে যে ভেক্টরটাকে নেবে তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে এবারে এইটা প্লাস এটা যদি এটা হয় তাহলে এই যে লালটা অ্যাকচুয়ালি কত? বি মাইনাস এটা। ঠিক আছে? এবং তুমি দেখো যে ক্লিয়ারলি এ ভেক্টর অ্যান্ড এই যে ভেক্টরটা তুমি লিখেছো বি মাইনাস এ ডট বি ডট এ বাই এ ডট এ, এইটা আর পারপেন্ডিকুলার ঠিক আছে? হচ্ছে? তাহলে তুমি দেখো জাস্ট তুমি এটা একদম আমাদের নর্মাল ভেক্টরের জন্য। আমি তারপরে আমাদের কেসে কোয়ান্টাম মেকানিক্সে তারপর ঢুকছি। তাহলে নর্মাল ভেক্টরের ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ যে দুটো ভেক্টর এ আর বি যারা পারপেন্ডিকুলার ছিল না তাদেরকে আমি পারপেন্ডিকুলার করে নিচ্ছি কি করে? এ ভেক্টরটা যে ডিরেকশনে ছিল সেই ডিরেকশন বরাবরই নিচ্ছি। এবার আমি বি এর প্রজেকশন কিন্তু এ ডিরেকশন, এবার সেখান থেকে বি থেকে ওটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিলেই পারপেন্ডিকুলার ভেক্টরটা পেয়ে গেলে। তার মানে দেখো এখন যেটা হয়ে যাচ্ছে এই যে এ আর এই যে নতুন ভেক্টরটা তারা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে গেল। আচ্ছা এবারে আমাদের কেসে কি? আমাদের কেসে কি হচ্ছে দেখো, ইন আওয়ার কেস এই এ ভেক্টরটা ইজ ইকুইভ্যালেন্ট টু আমার হচ্ছে সাই ওয়ান বা ফাই ওয়ান যাই বলো না কেন। আমাদের কেসে এ ভেক্টরটা বেসিক্যালি হচ্ছে তোমার সাই ওয়ান ভেক্টর, সাই ওয়ান ভেক্টর যেটাকে আমি জাস্ট ফাই ওয়ানের সঙ্গে সমান করেছি। আচ্ছা আমাদের কাছে বি ভেক্টরটা কি? বি ভেক্টরটা বেসিক্যালি সাই টু ভেক্টর। যেমন করে এ বি পারপেন্ডিকুলার নয় তখন সাই ওয়ান সাই টু অর্থোগোনাল নয়। মানে যেমন করে এ বি পারপেন্ডিকুলার নয় তার মানে হচ্ছে এখানে সাই ওয়ান সাই টু তোমার নট ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ সাই ওয়ান অ্যান্ড সাই টু আর নট অর্থোগোনাল। এরা অর্থোগোনাল নয়। আচ্ছা এবারে তুমি একটু খেয়াল করো যে তুমি এই নর্ম অফ এ ভেক্টর যদি তুমি জাস্ট লিখতে চাও, নর্ম অফ এ ভেক্টর, হ্যাঁ, মানে তুমি দেখো জিনিসটা হচ্ছে যে তুমি যদি এই লেটস সে আমি এরকম বলছি যে কোন একটা কিন্তু ধরো সাই ওয়ান এইটা সাই ওয়ানের যে স্কোয়ার রুটটা এইটা হচ্ছে অ্যাজ ইফ যেন লেন্থ অফ সাই ওয়ান রিপ্রেজেন্ট করে। মানে দেখো মানে এখানে যেমন এ ডট এ, এই যে এ ডট এ তার স্কোয়ার রুটটা লেন্থ অফ এ রিপ্রেজেন্ট করে, তার রুট ওভার অফ সাই ওয়ান সেটা হচ্ছে লেন্থ অফ সাই ওয়ান তোমার রিপ্রেজেন্ট করে। আচ্ছা এবারে এই সাই টু সাই ওয়ান বা অন্যরকম ভাবে বলা ভালো সাই ওয়ান সাই টু, এই সাই ওয়ান সাই টু এইটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে প্রজেকশন অফ সাই টু অন সাই ওয়ান, প্রজেকশন অফ সাই টু অন সাই ওয়ান। মানে এটা হচ্ছে ম্যাগনিচিউড আর কি, এটা হচ্ছে ম্যাগনিচিউড অফ প্রজেকশন অফ সাই টু অন সাই ওয়ান। দেখো যেমন তুমি এই মানে এ ডট বি করেছিলে, এ ডট বি মানে সাই ওয়ান সাই টু, এ ডট এ মানে সাই ওয়ান এরকম। তাহলে দেখো তাহলে এ ভেক্টরটাকে তুমি সাই ওয়ান বলছো, বি ভেক্টরটাকে সাই টু বলছো। এবারে তুমি জাস্ট নর্মাল ভেক্টরের সাথে কোয়ান্টাম মেকানিক্সের যে কেট বা ব্রা ভেক্টর তাদের সম্পর্কগুলোকে নিয়ে আসছো তুমি। যেমন এ ডট এ তোমার লেন্থ অফ এ ভেক্টর, এ ডট এ তার স্কোয়ার রুটটা লেন্থ অফ এ ভেক্টর রিপ্রেজেন্ট করে। এখানে সাই ওয়ান সাই টু এই যে তোমার এই এটা করে নিচ্ছে মানে ব্র্যাকেট নোটেশনের মধ্যে আর কি, এটা তার স্কোয়ার রুটটা তার লেন্থ অফ সাই ওয়ান রিপ্রেজেন্ট করে। এবারে যেমন
বি এর প্রজেকশন অন এ অ্যাক্সিস হচ্ছে এ ডট বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ম্যাগনিটিউডটা আর কি। ঠিক এখানেও ঠিক সাই টু প্রজেকশন অন সাই ওয়ান সেটাকে তুমি জাস্ট এইরকম ভাবে এক্সপ্রেস করবে যেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে ম্যাগনিটিউড অফ প্রজেকশন অফ সাই টু অন সাই ওয়ান এইটা। তাহলে এবারে খেয়াল করে দেখো, তাহলে এবারে তুমি যদি এইগুলোকে মেলাও মানে কম্পেয়ার করো, ধরো এটা এটা এই ডিরেকশনটা ভুল হয়ে গেল। দেখো তুমি এই দুটো ভেক্টর কনসিডার করেছো, এইটা হচ্ছে তোমার সকাল সাই টু আর এই ভেক্টরটা হচ্ছে তোমার সাই ওয়ান এইটা। এ ভেক্টর বদলে বি ভেক্টর। এবারে আমি কি করছি না সাই টুর প্রজেকশন অন সাই ওয়ান নিলাম, সেটা কি হবে না সাই ওয়ান সাই টু হলো তোমার লেন্থটা, তাকে তোমার এই ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে। জাস্ট কম্পেয়ার করো বি এর প্রজেকশন এ অ্যাক্সিস মানে এ ডট বি, তাকে তোমাকে গুণ করতে হলো কি দিয়ে না গুণ করতে হলো তোমার বেসিক্যালি মানে এইটা মানে এই যে বেসিক্যালি এখানে হচ্ছে তোমার এটা সরি এটা হচ্ছে এ ডট এ তার স্কয়ার হবে। আচ্ছা, এটা তোমার এ ডট এ তার স্কয়ার হলো এটা সাই ওয়ান সাই টু। এই যে এখানে যেভাবে লিখেছি দেখো কস থিটাটা আছে তো, মানে এ ডট বি ডট এ বাই এ ডট এ। তাহলে এটা ঠিক একই রকম ভাবে করতে হবে কি সাই ওয়ান সাই টু সাই ওয়ান বাই সাই ওয়ান সাই ওয়ান। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি প্রজেকশন অফ সাই টু অন সাই ওয়ান, এটা হলো হ্যাঁ মানে প্রজেকশন অফ সাই টু অন সাই ওয়ান এইটা হলো। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা করতে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এই অ্যাক্সিস বরাবর করতে হচ্ছে, তার মধ্যে একটা অ্যাঙ্গেলটা চলছে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল তোমার ধরলে মানে এখানে যেমন লিখেছি একদম মানে এখানে এই যেমন লিখেছি ঠিক সেই রকম করে। তাহলে এইটা হলো সাই ওয়ান সাই ওয়ান। তাহলে এবারে এই যে ভেক্টরটা, তাহলে এইটা হলো এই ভেক্টরটা এতখানি। তাহলে এই ভেক্টরটা কি হবে, এই ভেক্টরটা হচ্ছে সাই টু মাইনাস এইটা সাই ওয়ান সাই টু ইন্টু সাই ওয়ান বাই হচ্ছে তোমার সাই ওয়ান এটা। আচ্ছা এবারে সাই ওয়ান যেহেতু ফাই ওয়ান তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এটাকে তুমি লিখতে পারো মাইনাস সাই ওয়ান ইকুয়াল টু কিন্তু ফাই ওয়ান, এই যে সাই ওয়ান ইকুয়াল টু ফাই ওয়ান যেহেতু তাহলে এটা ফাই ওয়ান সাই টু ফাই ওয়ান বাই ফাই ওয়ান আর তার সঙ্গে এইখানে প্লাস সাই টুটা রয়ে গেল। তাহলে তুমি খেয়াল করে দেখো, তাহলে জাস্ট তুমি ফাই ওয়ান একটা লিখেছিলে যেটা হচ্ছে সাই ওয়ানের সঙ্গে সমান, আর একটা ফাই টু লিখেছিলে যে ফাই টুটা ছিল হচ্ছে মাইনাস ফাই ওয়ান সাই টু ইন্টু ফাই ওয়ান বাই ফাই ওয়ান প্লাস সাই টু। এই দুটো এটা পরিষ্কার কি অর্থোগোনাল হয়ে গেল। তুমি তো তাই পেয়েছিলে এখানে দেখো এইটা হচ্ছে ফাই ওয়ান আর ফাই টুটা কেমন এক্স্যাক্টলি এই জিনিসটা। দেখো এই জিনিসটা কি দিস ইজ নাথিং বাট তোমার এই জিনিসটা, এই যেটা লেখা আছে এই জিনিসটা মানে এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার প্রজেকশন অফ সাই টু অন সাই ওয়ান। আর তার সাথে তুমি যেটা করছো এই যে ভেক্টরটা তুমি পেলে আর কি, এই যে ভেক্টরটা পেলে এইটা এরা হচ্ছে তোমার দেখো একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে গেল। ঠিক আছে, তো দেখো যেমন করে মানে একদম নর্মাল ভেক্টরের ক্ষেত্রে তুমি যেমন করে করো ঠিক একই রকমের সিচুয়েশন, তুমি শুধু মনে মনে ভেবে নিতে হচ্ছে যে এই নর্মাল ইউক্লিডিয়ান পেছে এ ভেক্টরটা জাস্ট এখানে একটা সাই ওয়ান বি ভেক্টরটা হচ্ছে সাই টু। এবারে তোমার যে সাই ওয়ান যদি গুণ করো সেটা লেন্থ অফ এ ভেক্টর দেবে। হ্যাঁ মানে লেন্থ অফ এ ভেক্টর সাই ওয়ান হচ্ছে রুট ওভার অফ সাই ওয়ান আর সাই টু বেসিক্যালি ম্যাগনিটিউড অফ প্রজেকশন অফ সাই টু অন সাই ওয়ান এটা তোমার দিচ্ছে। দিয়ে যেমন করে তুমি এখানে পেলে এই যে জাস্ট এইখানে বি কস থিটা ইন্টু এ বাই এর ম্যাগনিটিউড। এবার কস থিটাটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লিখে ফেললে হ্যাঁ মানে অ্যাঙ্গেলটা আর কি মানে অ্যাঙ্গেলটা বেসিক্যালি যেভাবে লিখছো আর কি দেখো এই যে কস থিটা যদি তুমি বলো আর কি কস থিটাটা জাস্ট বেসিক্যালি এ ভেক্টর মানে আমি আমি যদি এইভাবে বলি আর কি মানে এখানে একটু ভালো করে লেখা উচিত আর কি যে অ্যাঙ্গেলটা যদি তোমার দরকার পড়ে অ্যাঙ্গেলটাকে তুমি কি করে পাবে, অ্যাঙ্গেল যেটা ধরো অ্যাঙ্গেল কস থিটা যদি বলি তাহলে সেখানে হচ্ছে
psi1 এটা বাই রুট ওভার অফ psi1 ইন্টু psi2 এটা হচ্ছে অ্যাঙ্গেলটা অ্যাজিভ জন্য, মানে অ্যাঙ্গেলের ইকুইভ্যালেন্ট যেটা, যে অ্যাঙ্গেলটা কেমন করে লিখলাম, অ্যাঙ্গেলটা তাকে এখানে cos থিটা যদি তুমি বলছে a ডট b বাই a এর ম্যাগনিটিউড ইন্টু b এর ম্যাগনিটিউড, তাহলে a ডট b মানে হচ্ছে psi1 psi2, আর এর ম্যাগনিটিউড মানে হচ্ছে রুট ওভার অফ psi1 আর b এর ম্যাগনিটিউড রুট ওভার psi2 আর কি। মানে তোমার cos থিটার ইকুইভ্যালেন্ট তুমি যদি বলো সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? তা তুমি এবারে যেটা করছো যে এইটার প্রজেকশন দিচ্ছে এখানে, হ্যাঁ, নিয়ে তার মতো করে যেভাবে করেছো আর কি, মানে একদম এখানে ওই যে রিপ্লেস করে দিয়ে তুমি আলটিমেটলি কি পেয়েছো, প্রজেকশন অফ বি অন এ, সেটা হচ্ছে তোমার ওই বি কস থিটাটাকে একবারে লিখে দিয়েছিলাম এ ডট বি বাই এর ম্যাগনিটিউড, আর ইউনিট ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর বাই এর ম্যাগনিটিউড, তাহলে এটা হয়ে গেল কত, এ ডট বি এ বাই এ ডট এ, এইটা। তাহলে এখানে তাই করেছি, এ ডট এ মানে তোমার বেসিক্যালি এখানে psi1 এখানে হচ্ছে psi2 আর এখানে হচ্ছে তোমার psi1, এই যে তাকে কম্পেয়ার করে দেখো psi2 psi1 বাই psi1 হয়ে গেল। তাহলে দেখো গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিকটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা তুমি, তোমার কাছে পরিষ্কার হলো তো? ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার পরিষ্কার হলো। হুম। তাহলে তাহলে মানে কি দাঁড়ালো, যেটা দাঁড়ালো হচ্ছে যে যে আইগেন ফাংশনস অফ এ হারমিশন অপারেটর হ্যাভিং ডিফারেন্ট আইগেন ভ্যালুজ অর্থোগোনাল, যদি সেম আইগেন ভ্যালুজ হয় তাহলে অর্থোগোনাল হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তুমি এইরকম ভাবে জাস্ট প্রপারলি এরকম ভাবে তোমার ওই রিজলভ করে টোরে তুমি তাদেরকে চাইলে অর্থোগোনাল বানিয়ে নিতে পারো। আসলে অর্থোগোনাল বানিয়ে নিলে কিছু সুবিধা আছে, যে কিছু ইন্টিগ্রেশন অটোমেটিক্যালি তুমি জাস্ট জিরো করে দিতে পারবে, মানে কিছু ইন্টিগ্রেশন তুমি পাবে, যে ইন্টিগ্রেশন গুলো তুমি জাস্ট মানে কিছু না কষেও তুমি জিরো করে দিতে পারবে, সেই অ্যাডভান্টেজটা তুমি এখানে পাবে আর কি। ঠিক আছে? দেখো তাহলে যা বলেছে এই পর্যন্ত পরিষ্কার কিনা, তার মানে আমি যে তিনটে থিওরেমের কথা বলবো বলেছিলাম, যে তিনটে থিওরেম এখানে প্রমাণ করা হয়ে গেল। ঠিক আছে? হলো? আচ্ছা, কি এই যতটুকু বলেছে এখন পরিষ্কার তো, কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা স্যার চলো, ঠিক আছে। চলো এবার আমি কিছু প্রবলেম যেগুলো আগের দিন বলেছিলাম সেই নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা আচ্ছা, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, জাস্ট মানে যেটা তোমরা আগের দিন করেছো কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে এক্স পিএক্স এই যে অপারেটরটা, এক্স পিএক্স এই যে অপারেটরটা, এইটা হচ্ছে মানে আচ্ছা আমি প্রবলেমটা লিখে দিই। আমি এরকম একটা প্রবলেম দিয়েছিলাম, সো দ্যাট এক্স পিএক্স এর যে করসপন্ডিং অপারেটর যেটা মাইনাস আই এইচ ক্রস এক্স ডেল এক্স ইজ নট হারমিশিয়ান, এইটা একটা দেখাতে বলেছিলাম। 2 নম্বর পিএক্স এক্স যেটা, যেটা বেসিক্যালি মাইনাস আই এইচ ক্রস ডেল এক্স এক্স ইজ নট হারমিশিয়ান, সেটা দেখাতে বলেছিলাম। আর 3 নম্বর হচ্ছে যে এক্স পিএক্স প্লাস পিএক্স এক্স বাই 2, যেটা এক্স পিএক্স প্লাস পিএক্স এক্স বাই 2, এইটা যেটা বেসিক্যালি মাইনাস আই এইচ ক্রস বাই 2 এক্স ডেল এক্স প্লাস ডেল এক্স এক্স ইজ হারমিশিয়ান, এটা আমি দেখাতে বলেছি। আর এই জিনিসগুলো দেখো বইয়ে অন্যরকম ভাবে করে দেওয়া থাকে, বইয়ে মানে নর্মালি বইয়ে আর কি, কিন্তু আমি একটুখানি এটাকে অন্যরকম ভাবে করছি, আমি থিওরেম গুলোকে কাজে লাগিয়ে করছি। দেখো আমি জানি যে বাই ডেফিনেশন এক্স অ্যান্ড পিএক্স আলাদা করে
আর হারমিশিয়ান। এটা পিএক্সটা তো হারমিশিয়ান আমি দেখিয়েছি। এক্স বাই ডেফিনেশনে হারমিশিয়ান হতে হবে, কারণ এখান থেকে কোয়ান্টাম মেকানিক্স স্টার্ট হচ্ছে। তাহলে এক্স আর পিএক্স আর হারমিশিয়ান, তার মানে এইটা ইকুয়াল টু এক্স অ্যান্ড পিএক্স এর হারমিশিয়ান কনজুগেট ইকুয়াল টু তোমার পিএক্স, এইটা। আচ্ছা, এবারে তুমি দেখো, এরকম বলেছিলাম আমি যে একটা থিওরেম পড়িয়েছিলাম যে ইফ এ অ্যান্ড বি আর হারমিশিয়ান, দেন এই এবি গুণফলটা উইল বি হারমিশিয়ান ইফ এবি কমিউটেটর এটা ইকুয়াল টু 0। এই থিওরেমটা আমি করিয়েছিলাম আগের দিনে, যে এ যদি হারমিশিয়ান হয়, বি যদি হারমিশিয়ান হয়, তাহলে এবির গুণফলটা হারমিশিয়ান হবে যদি এবি কমিউট করে, তাই তো? তাই তো নাকি? এবারে হ্যাঁ স্যার। এবার আমাদের কেসে কি, এক্স পিএস কমিউটেটর তো আই এইচ কস হুইচ ইজ নট ইকুয়াল টু 0। তার মানে কি এক্স পিএস কমিউট করে না। তোমার এখান থেকে আমি কনক্লুড করবো কি, এক্স হারমিশিয়ান হতে পারে, পিএক্স হারমিশিয়ান হতে পারে। তার মানে পরিষ্কার এক্স অপারেটর পিএক্স অপারেটর যে গুণফলটা ইজ নট হারমিশিয়ান। তাই তো? আমি থিওরেমটাকে কাজে লাগিয়ে বলতে পারি তো যে এক্স পিএসটা হারমিশিয়ান হবে না। মানে আমি তো আগের দিন প্রমাণ করে দেখালাম যে এ আর বি যদি হারমিশিয়ান হয়, তাহলে তোমার তাদের গুণফলটা মানে এ ডট বি সেও মানে এ আর বি এর গুণফলটা হারমিশিয়ান হবে যদি এ বি ইকুয়াল টু বি হয়, অর্থাৎ এ বি কমিউট করে। ঠিক আছে? তাহলে এবারে এক্স হারমিশিয়ান পিএক্স হারমিশিয়ান, তাহলে এক্স পিএক্স গুণফলটা হারমিশিয়ান হতে পারতো কখন? যখন তারা কমিউট করতো। কিন্তু এক্স পিএস আই এইচ কস হয়, তারা কমিউট করে না। কমিট করে না মানে তারা বেসিক্যালি তোমার হারমিশিয়ান হচ্ছে না। এটা সিমিলারলি PXX এটাও ইজ নট হারমিশিয়ান। এটা হারমিশিয়ান নয়। কে দুটো বুঝতে পেরেছে যে এই যে মানে দেখাও যে এটা হারমিশিয়ান না, এটা হারমিশিয়ান নয়, অঙ্ক কষে অনেক কিছু ভাবে দেখানো যায়। যে তুমি একটা স্মার্টার অ্যাপ্রোচ ইউজ করো। হ্যাঁ, সে স্মার্টার অ্যাপ্রোচ যেহেতু আমার থিওরেমটা অলরেডি আমি শিখিয়ে দিয়েছি যে এ যদি হারমিশিয়ান হয়, বিও যদি হারমিশিয়ান হয়, তাহলে এ আর বি হারমিশিয়ান হবে তখনই যখন বেসিক্যালি এ বি কমিট করে। এখানে এক্স হারমিশিয়ান পিএক্স হারমিশিয়ান আমি জানি, কিন্তু এক্স পিএক্স যদি কমিট করে না, তাহলে তোমার তাদের গুণফলটা কিন্তু হারমিশিয়ান হবে না। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি খেয়াল করো, জাস্ট যদি এইটাকে করো, এবারে দেখো তুমি যদি এক্স পিএক্স প্লাস পিএক্স এক্স বাই 2 এইটা হারমিশিয়ান কিনা তুমি যদি দেখতে চাও, তাহলে কি করবে? এটা হারমিশিয়ান কনজুগেট নাও। আর তুমি হাফটাকে যদি বাদ দিয়ে দাও, তাহলে ব্যাপারটা কি খেয়াল করে দেখো তো, এই এক্স পিএক্স প্লাস পিএক্স এক্সটা কি এক্স পিএক্স অ্যান্টি কমিউটেটর তো নাকি? এক্স পিএক্স প্লাস পিএক্স এক্সটা কি এক্স পিএক্স অ্যান্টি কমিউটেটর না? তাই তো নাকি? হ্যাঁ স্যার। মানে এক্স পিএক্স মাইনাস পিএক্স এক্স হলো একটা কমিউটেটর হলো, এটা কি, এটা বেসিক্যালি অ্যান্টি কমিউটেটর। এবার তুমি আবার প্রমাণ করেছিলে যে তুমি দেখো একটা থিওরেম করিয়েছিলে যে ইফ এ অ্যান্ড বি আর হারমিশিয়ান, তাহলে তাদের কমিউটেটরটা হচ্ছে তোমার অ্যান্টি হারমিশিয়ান, বাট তাদের অ্যান্টি কমিউটেটর কিন্তু হারমিশিয়ান হয়। তাহলে ইফ এ অ্যান্ড বি আর হারমিশিয়ান, দেন এ বি অ্যান্টি কমিউটেটরটা মাস্ট বি হারমিশিয়ান। এ একটা থিওরেম প্রমাণ করিয়েছিলে তো, মনে পড়ছে? আগের দিন করলে তো, কি রে? করলে তো, তাহলে কি হবে? তার মানে ক্লিয়ারলি দেখো, ক্লিয়ারলি এক্স পিএক্স প্লাস পিএক্স এক্স, আর নিচে দুইটা থাকলো কি না থাকলো বয়ে গেল, এইটা ক্লিয়ারলি এইটা ইজ অলসো হারমিশিয়ান। এটা অলসো হারমিশিয়ান।
এটা তুমি দেখাতেই পারো যেভাবে দেখায় আর কি। এটা হারমিশন কনজুগেট করলে এক্সপি এর হারমিশন কনজুগেট প্লাস পিএক্স এর হারমিশন কনজুগেট, এক্সপিএস এর হারমিশন কনজুগেট মানে পিএক্স এর হারমিশন কনজুগেট ইনটু এক্স এর হারমিশন কনজুগেট, আর ডান দিকটা হয়ে গেল এক্স এর হারমিশন কনজুগেট ইনটু পিএক্স এর হারমিশন কনজুগেট। এবারে এক্স আর পিএক্স আলাদা করে হারমিশন বলে তুমি জাস্ট লিখে দিলে এক্স এর হারমিশন কনজুগেট এক্স লিখে ফেললে, পিএক্স এর হারমিশন কনজুগেট পিএক্স লিখে ফেললে, যদি করো তাহলে আগে যেটা ছিল সেটাই রয়ে গেল। তার মানে দেখো জাস্ট থিওরেমটাকে কাজে লাগিয়ে তুমি দেখিয়ে দিতে পারলে যে এটা হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ। হলো? কি রে, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম। আগে তোমায় একটা প্রবলেম দিচ্ছি, এখানে করো তো দেখি। তাহলে তোমায় বলে দেওয়া হয়েছে গিভেন এই phi1 একটা ভেক্টর, সেটা লিখতে হচ্ছে এরকম দেখতে, a phi1 প্লাস 2 phi2 2 phi2, আর psi2 আর একটা ফাংশন আমি বলছি, সেটা হচ্ছে ধরো তোমার 3i phi1 প্লাস 4 phi2, যেখানে phi1 phi2 একটা অর্থোনর্মাল বেসিস সেট, যেখানে হয় phi1 and phi1 আর আমি সেকেন্ড ব্র্যাকেট মানে একটা সেট একবারে লিখে দিচ্ছি, phi1 phi2 এরা হচ্ছে ফর্মস অ্যান্ড অর্থোনর্মাল বেসিস সেট। মানে phi1 নরমাল, phi1 নরমালাইজ, phi2 নরমালাইজ, phi1 phi2 একে অপরের সঙ্গে অর্থোগোনাল। এবারে আমি যে কোশ্চেনটা দিচ্ছি সেটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ a such that phi1 and phi2 can be orthogonal. তোমাকে psi1 এবং psi2 বের করতে বললাম যাতে করে হচ্ছে তারা অর্থোগোনাল বেরোয়। করো তো এটা, কি করে করবে? এই অর্থোগোনাল হ্যানা ত্যানা এই আন্ডারস্ট্যান্ডিং গুলো না, যা যদি ফাংশন না ধরে তুমি ওটাকে ভেক্টর মনে মনে ভাবো, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। দেখো এখানে এই যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন, এগুলো তুমি পরিষ্কারভাবে বুঝতে পারছো। দেখো তাহলে কি বলা হয়েছে। স্যার ওই হ্যাঁ স্যার হ্যাঁ। স্যার ওই সাইওয়ান আর সারুটাকে স্যার ওখানে ভ্যালুগুলো পুট করে হুম। ওইটা ইকুয়াল টু 0 করবো। হ্যাঁ, 0 একদমই করার তাই, পরে একদমই তাই। তার মানে কি বেসিক্যালি এই যে psi1 psi2 অর্থোগোনাল যদি হয় এটা হতে হবে। তাহলে ইফ psi1 and psi2 আর অর্থোগোনাল, দেন এটা তোমার 0 হতে হবে। আচ্ছা, এবারে psi1 এর জায়গায় তুমি জাস্ট বসিয়ে দেবে a phi1 প্লাস 2 phi2, আর psi2 এর জায়গায় বসিয়ে দেবে 3i phi1 প্লাস 4 phi2, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। এবারে যেভাবে করছে এইটার সঙ্গে এটা গুণ করলে কত দাঁড়াচ্ছে 3ai phi1 প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে a ইন্টু 4 ইন্টু phi1 phi2 প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে 2 ইন্টু 3i phi2 phi1 প্লাস 4 দোকানে 8 phi2 এইটা, দিস শুড বি ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে এইটা অর্থোগোনাল বলে 0, এইটা অর্থোগোনাল বলে 0 হয়ে গেল, এইটা তোমার 1 হয়ে গেল, এইটা হচ্ছে 1 হয়ে গেল নর্মালাইজ বলে। মানে কি পড়ে রইল 3ai প্লাস 8 ইকুয়াল টু 0। এটা কত হলো -8/3i, তাই তো? তাহলে এর ভ্যালু বেরিয়ে গেল। হ্যাঁ,
যার জন্য হচ্ছে তোমার সাই 1 এবং সাই 2 তোমার অর্থগোনাল হয়ে যাবে। হুম, বোঝা গেল? হ্যাঁ তাহলে এই ধরনের কিন্তু প্রবলেম তোমায় দেবে, যে ওরকম ভেক্টর মতো দিয়ে দেবে, তোমাকে বলতে হবে ওই কিছু কোএফিসিয়েন্ট মিসিং থাকবে, তোমার কোএফিসিয়েন্টের ভ্যালুগুলোকে বের করতে হবে যাতে করে তারা অর্থগোনাল হয়। আচ্ছা, আমি আরেকটা প্রবলেম তোমায় বলছি, প্রবলেম যে শো দ্যাট d dx is an anti-Hermitian operator। আর এটা তো আমি অলরেডি দেখিয়েছি, সেখান থেকে যেটা বলতে বলা হচ্ছে যে কমেন্ট অন দ্য নেচার অফ ইটস আইগেন ভ্যালুস। কমেন্ট অন দ্য নেচার অফ ইটস আইগেন ভ্যালুস। হ্যাঁ, তার আইগেন ভ্যালুগুলো সম্বন্ধে কমেন্ট করতে হবে। আচ্ছা, ডিডিএক্স যে অ্যান্টি হারমিশন সেটা তুমি প্রমাণ করেছিলে। হ্যাঁ, এবারে তুমি জাস্ট কিছুই না, যেহেতু ডিডিএক্স একটা অ্যান্টি হারমিশন অপারেটর, তাহলে আমি যে থিওরেম শিখিয়েছি সেই অনুযায়ী হচ্ছে তার আইগেন ভ্যালুসগুলো পিওরলি ইমাজিনারি হবে। এইটা তোমাকে যে অ্যাডিশনালি বলতে বলা হচ্ছে যে মানে তার আইগেন ভ্যালুসগুলো ইমাজিনারি হবে আর কি। প্রথম পার্টটা খুব সহজ, পরের পার্টটা তোমাকে জাস্ট যেটা বলতে বলা হচ্ছে যে আইগেন ভ্যালুসগুলো হচ্ছে তোমার পিওরলি ইমাজিনারি হবে। ইমাজিনারি হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রবলেম তোমায় দিচ্ছি, সেটা বাড়িতে তুমি করবে, হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। ধরো হারমোনিক অসিলেটর প্রবলেম সলভ করতে গিয়ে একটু কাজে লাগে যে রেজিং আর লোয়ারিং অপারেটর বলে দুটো অপারেটর আছে। রেজিং অ্যান্ড লোয়ারিং অপারেটর আর ডিফাইন্ড অ্যাজ এ প্লাস একটা অপারেটর আছে আর এ মাইনাস একটা অপারেটর আছে। এ প্লাসটা হচ্ছে 1/√2h cos m omega into minus ipx প্লাস m omega x, এইটা। আর এটা হচ্ছে 1/√2h cos m omega, এটা জাস্ট ipx প্লাস m omega x। একটা হচ্ছে তোমার রেজিং অপারেটর আর একটা হচ্ছে তোমার লোয়ারিং অপারেটর, এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটা এবারে যেটা করতে বলা হচ্ছে যে শো দ্যাট, যেহেতু হারমিশন অপারেটরের রিলেটেড কোশ্চেন আর কি, সেটা হচ্ছে এ প্লাস তার হারমিশন কনজুগেটটা হচ্ছে তোমার এ মাইনাস হয়, অ্যান্ড এ মাইনাসের হারমিশন কনজুগেটটা হচ্ছে তোমার এ প্লাস হয়। এটা তোমাকে দেখাতে বলছি, এটা বাড়িতে কষবে তো, যে এ প্লাসের হারমিশন কনজুগেট এ মাইনাস হয়, এ মাইনাসের হারমিশন কনজুগেট এ প্লাস হয়। ওই জন্য এ প্লাস বা এ মাইনাস যখন তোমার কেট পার্ট থেকে ব্রা পার্টে বা ব্রা থেকে কেট পার্টের মধ্যে তুমি শিফট করবে, তখন কিন্তু তোমার এ প্লাসটা হলে এ মাইনাস হিসেবে শিফট করতে হবে, এ মাইনাসটাকে এ প্লাস হিসেবে তোমাকে শিফট করতে হবে, ঠিক আছে? এটা মানে বাড়িতে কষো তো একটুখানি। হুম, কোনো অসুবিধা হলে আমায় বলবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট একটা প্রবলেম বলছি। হোয়াট ডু ইউ mean by an ইউনিটারি অপারেটর? আচ্ছা, ইউনিটারি অপারেটর কাকে বলে বলো তো? যার হারমিশন কনজুগেট আর ইনভার্স দুটো সমান হবে তারা হচ্ছে ইউনিটারি অপারেটর, ঠিক আছে? এইটা মানে ইউনিটারি অপারেটর মানে হচ্ছে তার মানে বেসিক্যালি কি, মানে আমি এটা বলে দিই একটুখানি। ধরো ইউ যদি একটা ইউনিটারি অপারেটর, তাহলে ইউ এর হারমিশন কনজুগেট হচ্ছে ইউ ইনভার্সের সঙ্গে সমান হবে। তাহলে ইউ এর হারমিশন কনজুগেট ইউ, এই দুটোকে তুমি গুণ করো, তার মানে কি ইউ ইনভার্স ইউ হয়ে গেল, সেটা তোমার আইডেন্টিটি দিয়ে দেবে। এইটা, এটা আমি বলেও দিচ্ছি, ঠিক আছে? মানে হারমিশন কনজুগেট হচ্ছে ইউ হারমিশন কনজুগেট যদি ইউ ইনভার্স হয়, তাহলে সেই ধরনের অপারেটরকে বলে ইউনিটারি অপারেটর। তার মানে হারমিশন কনজুগেটের সঙ্গে সেটাকে যদি তুমি গুণ করো, সেটা তোমার আইডেন্টিটি দিয়ে দেবে। এটা হোয়াট ডু মিন বাই অ্যান ইউনিটারি অপারেটর, এইটা আমি বললাম এ। এবং এইখান থেকে ধরো আমি একটা অপারেটর তোমায় বলে দিচ্ছি, এটা ইউনিটারি তোমাকে কিন্তু বলতে হবে যে সো দ্যাট এই ইউ একটা অপারেটর, যে ইউ অপারেটরটা ধরো এরকম লিখলাম 1/2, একটা ম্যাট্রিক্স ফর্মে সেটাকে লিখছি। ধরো এটা 1 প্লাস আই মাইনাস 1 প্লাস আই 1 প্লাস আই আর 1 মাইনাস আই, এইটা ইজ
এ ইউনিটারি অপারেটর। এটা তোমায় দেখাতে বলছি। কিছুই না। তুমি কি করবে না ইউ এর হারমিশন কনজুগেট নেবে। হারমিশন কনজুগেট মানে তো জানো রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেওয়া। তারপর তুমি যেটা করবে এই হারমিশন কনজুগেট সঙ্গে ইউ কে গুণ করবে, গুণ করে দেখবে ওটা আইডেন্টিটি অপারেটর হচ্ছে কিনা। ঠিক আছে? যদি আইডেন্টিটি অপারেটর হয় তাহলে তুমি বুঝতে পারবে মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো কিনা আরকি। মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে শুধু কলামে শুধু 1 গুলো থাকবে বাকি সব 0 হয়ে যাবে। যদি যেটা হয় তাহলে তুমি সেখান থেকে বলবে যে হ্যাঁ, ওটা একটা মানে ইউনিটারি অপারেটর। ঠিক আছে? এটা করবে। আচ্ছা, আরেকটা তোমাকে প্রবলেম দিচ্ছি। এটা বাড়িতে কষবে। তাহলে আমি বললাম যে so that one plus IA by 1 minus IA and 1 minus IA by 1 plus IA are unitary operators যেখানে where A is a হারমিশন অপারেটর। এ একটা হারমিশন অপারেটর, সেখান থেকে তোমাকে দেখাতে বলছি যে এইটা আলাদা করে ইউনিটারি, এটা আলাদা করে ইউনিটারি। তাহলে এ যদি হারমিশন অপারেটর হয় তাহলে এর হারমিশন কনজুগেট এ হয়। তাহলে তুমি এই অপারেটরটাকে ধরলে তার হারমিশন কনজুগেট নাও, নেওয়ার পরে সেই হারমিশন কনজুগেটের সঙ্গে সেটা মানে এটাকে যদি ইউ বলো আর এটাকে যদি ভি বলো তাহলে ইউ এর হারমিশন কনজুগেট নাও, ইউ এর হারমিশন কনজুগেটের সঙ্গে ইউ গুণ করলে সেটা আইডেন্টিটি হচ্ছে, সেটা তুমি দেখাও। এই একই রকম ভাবে পরেরটাও তুমি দেখাবে। আচ্ছা, আরেকটা তোমায় বলছি প্রবলেম মানে ইউনিটারি নিয়ে আর কি প্রবলেম। সো দ্যাট ইউ একটা অপারেটর, যে অপারেটরটাকে এইরকম ভাবে নিচ্ছি cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, এইটা ইট ইউনিটারি। এটা তোমাকে দেখাতে বলছি। এটা খুব স্ট্যান্ডার্ড একটা ইউনিটারি অপারেটর আর কি, cos থিটা sin থিটা বা cos থিটা মাইনাস sin থিটা sin থিটা cos থিটা বা cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, এইটা স্ট্যান্ডার্ড একটা ইউনিটারি অপারেটর আর কি। এটা ভীষণ তোমার কাজে লাগে আর কি অনেক ক্ষেত্রে। হুম। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে ধরো আমরা মানে হারমিশন অপারেটর এবং সেই রিলেটেড যে আলোচনা এবং সেই তার সঙ্গে সঙ্গে খুব স্লোলি আমরা কিন্তু ওই তোমার কি বলবো মানে ভেক্টর রিপ্রেজেন্টেশনে বা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে ঢুকে গেছে। আজকে দেখো টোটাল যে আলোচনাটা হলো পুরো আলোচনাটাই দেখো একদম পুরোটাই আমি নীরবে ব্র্যাকেট নোটেশন ইউজ করি কিন্তু থ্রু আউট করেছি। তাহলে এবারে আস্তে 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 একটু ম্যাচিউর হতে হবে আমাদের তো। ধরো এই সেমিস্টারে তো আর খুব বেশি ক্লাস নেই, কিন্তু আমি চাইছি এই সেমিস্টারের মধ্যে তুমি ব্র্যাকেট নোটেশনে ভীষণভাবে অভ্যস্ত হয়ে যাও। কারণ নেক্সট অনওয়ার্ড যে কাজগুলো আমি করবো সেটা ব্র্যাকেট নোটেশনে করার চেষ্টা করবো। এই পুরো জিনিসগুলো কিন্তু নর্মাল যে নোটেশন সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনেও তোমার করতে পারো, কিন্তু আমি খুব কনসাসলি এগুলোকে জাস্ট ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনে করে গেলাম। তাতে দেখো এই যে এই গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক তার জাস্ট ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন গুলো বুঝতে কত সুবিধা হচ্ছে। তুমি জাস্ট মনে মনে সাই ওয়ান সাই টু যেগুলোকে সকাল কেট ভেক্টর বলছিল সেগুলোকে তুমি নর্মাল ভেক্টরের মতো করে ভাবো। নর্মাল ভেক্টরের যে ধরনের প্রপার্টি গুলো হোল্ড করে তোমার এমনি এক্ষেত্রে সেই ধরনের প্রপার্টি গুলো হোল্ড করবে। সেখানে তোমার যদি ভেক্টর এবং তার আইডেন্টিটি গুলো খুব ভালো করে জানা থাকে এবং ভেক্টর থেকে ম্যাট্রিক্সে ভেক্টর থেকে অপারেটরে এই যাওয়াটা এই রাস্তাটা তোমার কাছে পরিষ্কার থাকে, তাহলে কিন্তু তুমি অনেক আইডেন্টিটি অটোমেটিক্যালি করে ফেলতে পারবে। আর পরের দিনে সেই টাইপের জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো। তাহলে আজকে আমরা এই পর্যন্ত করলাম এটা। নেক্সট ক্লাসে যে কাজটাকে করবো সেটা একটুখানি বলে নিই। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই কিছু ইনইকুয়ালিটি মূলত শোয়ার ইনইকুয়ালিটি এইটাকে পড়বো। আর এর সঙ্গে আরেকটা ইনইকুয়ালিটি আছে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি বলে। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি এগুলো কোয়ান্টাম মেকানিক্সের ল্যাঙ্গুয়েজে এটা করব।
যে এটা অত আমার কোয়ান্টাম মেকানিক্স অত বেশি ইম্পোর্টেন্ট হবে না। কিন্তু মেজর হচ্ছে শোয়ার্জ ইনইকুয়ালিটি এবং শোয়ার্জ ইনইকুয়ালিটি থেকে আমি যেটা করব যে জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এটাকে প্রুভ করব। জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এটাকে আমি জাস্ট প্রমাণ করব আর এবং তার কনসিকোয়েন্সেস গুলোকেও দেখব। এইগুলোকে আমাকে দেখতে হবে আর এটা। তাহলে নেক্সট ক্লাসে আমরা এইটাকে একটুখানি দেখে নেব। ঠিক আছে? মানে কোয়ান্টাম মেকানিক্সের বেশ কিছু ক্লাস করে নিতে হবে। কারণ কোয়ান্টাম মেকানিক্স তোমাকে এই সেমিস্টারে একটা সার্টেন অ্যামাউন্ট শিখে নিতে হবে। পরের সেমিস্টারে কোয়ান্টাম মেকানিক্স পড়ানো হবে। কিন্তু পরের সেমিস্টারে কোয়ান্টাম মেকানিক্স একটু অ্যাডভান্স লেভেলে করতে হবে। মানে সিলেবাসে যা আছে তার বাইরেও অনেক কিছু করে ফেলতে হবে যাতে করে তোমার নেট পরীক্ষা পর্যন্ত যতটা কোয়ান্টাম মেকানিক্স লাগে তুমি পরের সেমিস্টারের মধ্যে করে ফেলতে পারো। তাহলে এই সেমিস্টারে একটু বেশি করে না ফেললে তোমার কিন্তু হবে না। ওই জাস্ট ১০ টা ১ ঘন্টার লেকচার নিয়ে কোয়ান্টাম মেকানিক্স যতটুকু শিখবে তা দিয়ে পরীক্ষা মানে বলছি কম্পিটিটিভ এক্সামে তুমি কিছুই করতে পারবে না। এখানে একটুখানি বড় বেশি জিনিস একটুখানি কভার করে ফেলতে হবে এই সেমিস্টারের মতো। এখানে আমি মানে কোয়ান্টাম মেকানিক্স কিছু এক্সট্রা ক্লাস নিচ্ছি। অ্যাটমিক স্ট্রাকচার এবং তোমার ধরো কেমিক্যাল কাইনেটিক্স। অ্যাটমিক স্ট্রাকচার ঠিক আছে যেভাবে এগোচ্ছে তাতে ঠিক সময় শেষ হয়ে যাবে। কেমিক্যাল কাইনেটিক্স সিলেবাসে যা আছে এই সেমিস্টারে হয়ে যায়। পরের সেমিস্টারে তুমি সুযোগটাকে পাচ্ছ। করে কেমিক্যাল কাইনেটিক্স তোমার শেষ হয়ে যাবে আরকি। এবার আমরা ওই মানে খুব তাড়াতাড়ি করে তো একটা জিনিস শেষ করে দিয়ে পরে যে আরো দুটো টপিক আছে আরকি। সেই দুটো টপিক আমাদের ঢুকতে হবে তো। সেখানে একটু বেশি ক্লাস একটু করে নাও। মানে অনলাইন-টনলাইনে, হ্যাঁ? মানে একটু অ্যাডজাস্ট করে নাও। ঠিক আছে? পরীক্ষা-টরীক্ষাগুলো হঠাৎ করে চলে এসছে। হ্যাঁ? মানে সিলেবাস শেষ না করলে ব্যাপারটা বাজে হবে আরকি। তাহলে আমরা এই পর্যন্তই রাখি আজকে। এন্ড অফ লেকচার 11 হ্যাঁ? সবাই বুঝতে পেরেছো তো? আমি যেভাবে বলেছি সব বুঝতে পেরেছো তো? সমস্যা নাই তো? হ্যাঁ স্যার ঠিক আছে। হুম, হ্যাঁ স্যার, ঠিক আছে। এইটা। প্রত্যেক দিনের পড়া প্রত্যেকদিন কিন্তু পড়ে নেবে। হ্যাঁ? আমার ওই ভিডিওগুলো দেয়া হয়নি। ভিডিওগুলো দিয়ে দেবে। হুম, একটু ওই পৌলমী মনে হয় ব্যস্ত ছিল। ওকে মানে ও করে দেবে। আজকে হয়তো করে দেবে হয়তো। হ্যাঁ? তাহলে বলো আর কিছু অসুবিধা আছে?